প্রিয় দর্শক, বেশ কিছু ব্রেকিং খবর আছে আজকে। আমি আজকের শিরোনাম দুবার পরিবর্তন করেছি, দুবার। তার প্রধান কারণ আমার খবর দেওয়ার পরিকল্পনা ছিল যেটা, হঠাৎ করে চলে আসছে সামনে আরেকটি ঘটনা। ইরানের মধ্যে ইসরায়েলে আক্রমণের পরিকল্পনা শুরু হয়েছে। যেকোনো সময় ইরান আক্রমণ করতে যাচ্ছে ইসরায়েলের ভেতরে। কেন আক্রমণ করতে যাচ্ছে, কি পরিস্থিতি তৈরি হয়েছে সেই খবর জানাবো। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিয়ে আরেকটা খেলা শুরু করেছে, আর তার নাম হলো মুস্তফা খামেনি। ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু মুস্তফা খামেনিকে খুঁজছে। আজকে যারা থাম্বনেল দেখেছেন তারা বুঝতে পেরেছেন। এই প্রসঙ্গগুলোর সঙ্গে সঙ্গে আরো অনেকগুলো আন্তর্জাতিক খবর থাকবে। প্রথম ইরানের খবর দিয়ে শুরু করে চলে যাচ্ছি মূল খবরে। লেবাননের বৈরুতে ব্যাপক অ্যাটাক করেছে নেতা সাহেবের দেশটি। আপনারা জানেন যে সেখানে ব্যাপক অ্যাটাকের পর বেশ কজন শাহাদাত বরণ করেছে, এবং এই হামলাকে ট্রাম্প বলছেন আল জাজিরার মতে এই হামলা হওয়া উচিত ছিল না। কে বলছে? ডোনাল্ড ট্রাম্প। এবং দুঃখজনক ব্যাপার হলো যে যখন ইরান এবং আমেরিকা একটা যুদ্ধবিরতির দিকে এগুচ্ছে, ঠিক সেই সময়টা পরিকল্পিত এই আক্রমণটি ইসরায়েল করেছে বলে ইরান দাবি করছে। এবং ট্রাম্প বলছে যে বিশেষ দিনে চুক্তি স্বাক্ষরিত হতে পারে, সেই দিন ইসরায়েল বা হিজবুল্লাহর পক্ষ থেকে আর কোনো হামলা হওয়া উচিত ছিল না। আজকের দিনটিকে নিয়ে সে বলছেন। তার ট্রুথ সোশ্যালে দেয়া ট্রাম্প বলছেন বৈরুতের উপর ইসরায়েলি হামলা হওয়া উচিত হয়নি, বিশেষ করে এমন একটি বিশেষ দিনে যখন আমরা ইরানের সঙ্গে একটি শান্তি চুক্তির এত কাছাকাছি রয়েছি। দর্শক, পাশাপাশি তিনি বলছেন আমরা এমন একটি চুক্তির খুব কাছাকাছি আছি যা লেবানন সহ এই অঞ্চলে শান্তি আনবে এবং সব পক্ষরই সরে আসা উচিত, ট্রাম্প বলছেন আর কি। তিনি বলেন লেবাননের কোথাও ইসরায়েলের পক্ষ থেকে আর কোনো হামলা হওয়া উচিত নয়, কিন্তু হিজবুল্লাহ সহ অন্য কোনো পক্ষ থেকেও ইসরায়েলের বিরুদ্ধে আর কোনো হামলা হওয়া উচিত নয়। এবং ট্রাম্প আরো বলেন এটা এক দীর্ঘ ও সুন্দর শান্তির সূচনা হতে পারে, চলো আমরা এটা নষ্ট না করি। আহা, সুন্দর কথা বলেছেন। ইরানের শীর্ষ আলোচক ও সংসদ স্পিকার মোহাম্মদ বাগের গলিভভ ট্রাম্পের এই বক্তব্যের কিছুক্ষণ পরেই একটি বিবৃতি দেন। সেখানে তিনি বলেন ইসরায়েলের হামলা আবারও যুক্তরাষ্ট্রের আস্থাকে প্রশ্নের মুখে ফেলেছে। ইরান একদম সাফ খুলে দিয়েছে তার নিংটু। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান পরোক্ষ আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দুইবার ইরানের বিরুদ্ধে হামলা চালিয়েছে, যার ফলে 2025 সালের 12 দিনের যুদ্ধ এবং 28 ফেব্রুয়ারি বর্তমান এই যুদ্ধটি শুরু হয়। এক্সের একটি পোস্টে গালিভাফ আরো বলেন যুক্তরাষ্ট্রের হয় তার প্রতিশ্রুতি পূরণের সদিচ্ছা নেই, অথবা তা করার সক্ষমতা নেই। কেন বলছি বুঝতে পারছেন তো? অর্থাৎ ইসরায়েলকে কন্ট্রোল করার তার ক্ষমতা নেই। ইসরায়েল মানে কুকুর লেজ নাড়ে নাকি লেজ কুকুরকে নাড়ে, এই প্রশ্নটি তিনি তুলে দিয়েছেন। পাশাপাশি তিনি বলেন নিজের প্রতিশ্রুতি পূরণের সদিচ্ছা ও সামর্থ্য না থাকলে সেই পথে এগিয়ে যাওয়ার কথা বলা সম্ভব নয়। অর্থাৎ তার যদি এই যুদ্ধ বন্ধের বা শান্তি চুক্তির ব্যাপারে কিছু করার ক্ষমতা না থাকে বা ইসরায়েলকে থামানোর ক্ষমতা না থাকে, তার সেই পথে হাঁটা উচিত না, মানে তাকে একটা গর্দভ হিসাবে প্রমাণ করছেন গালিভাফ। দর্শক, এই অবস্থার মধ্যে লেবাননের সঙ্গে যেই অ্যাটাকের ঘটনাগুলো ঘটেছে সেখানে বেশ কজন মারা গেছে, এবং আমরা যেটুকু শুনেছি ইসরায়েল পাল্টা জবাব দিচ্ছে, হিজবুল্লাহ পাল্টা জবাব দিচ্ছে। তারা ড্রোন ভূপাতিত করেছে, দেখেছেন, হেরন ড্রোন। পাশাপাশি বেশ কয়েকটি ফ্রন্টে দখলদারদেরকে চরম মোকাবেলা করে যাচ্ছে হিজবুল্লাহর বাহিনীও। এখন প্রশ্ন উঠতে পারে যে হঠাৎ করে ইসরায়েল কেন এই অ্যাটাকটি করলো? এই বিষয়টি আমাদেরকে একটু জানতে হবে কয়েকটি বিষয়ের মাধ্যমে। প্রথম কথা হলো এই যুদ্ধ বিরতিটা কোনোভাবেই চাচ্ছে না ওই দেশটি, ক্লিয়ার বললাম। আমেরিকা যখন জানিয়েছে সে নাখোশ। ইসরায়েল মনে করছে এই মুহূর্তে যদি তারা লেবাননে বৈরুতে হামলা করে, বিশেষ করে বৈরুত, তাহলে ইরান পাল্টা জবাব দেবে। আর ইরান যদি পাল্টা জবাব দেয় সেই ক্ষেত্রে যুদ্ধটা আবার শুরু হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, সেকেন্ড ইকুয়েশন,
ইসরায়েল মনে করছে ইরান যেহেতু যুদ্ধবিরতির একদম চূড়ান্ত লক্ষ্যে আছে, তারা এখন লেবানন দখলে নিতে পারবে, যে অঞ্চল তাদের দাবি করছে তারা। কিন্তু ইরান এই শান্তি চুক্তির জন্য তাদেরকে হয়তো ফিরতি আর অ্যাটাক নাও করতে পারে। এই সুযোগটি তারা কাজে লাগাবে। এই দুটো সম্ভাবনাকে মাথায় রেখেই ধরেন এই আক্রমণটি। ইতিমধ্যে ইরানের কয়েকটি গণমাধ্যম বলছে এবং ইসরায়েলের গণমাধ্যম বলছে যে ইসরায়েলের মধ্যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে, প্রতিটি শহরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে, কারণ তাদের কাছে তথ্য আসছে ইরান যে কোনো সময় পাল্টা হামলা করতে যাচ্ছে ইসরায়েলে। আবারও বলছি, লেবাননে ইসরায়েলের এই ভয়ঙ্কর হামলার বিপরীতে ইরান যে কোনো সময় ইসরায়েলে হামলা করবে। ইসরায়েলের একটি গণমাধ্যম বলছে ইরান হামলার প্রস্তুতি নিচ্ছে, মানে ইরান তার মিসাইল রেডি করছে অ্যাটাকের জন্য। এই বিষয়টি ইসরায়েলের গণমাধ্যম বলছে। ইরানের গণমাধ্যম বলছে ইসরায়েল তার প্রতিশ্রুতি রক্ষা করেনি এবং ট্রাম্প তার প্রতিশ্রুতি রক্ষা করেনি। এখন ইরান ওই দেশটিতে, নেতা সাহেবের দেশটিতে অ্যাটাক করবে, তার সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে, এখন যে কোনো সময় অ্যাটাক শুরু হবে। ট্রাম্পের বক্তব্যের কোনো গুরুত্ব দিচ্ছে না এই মুহূর্তে তারা, কারণ ট্রাম্প সাহেব ইসরায়েলকে কন্ট্রোল করতে পারছেন না। লেজ কুকুরকে নাড়ছে, এখন কুকুর লেজকে নাড়ছে না। ট্রাম্প বলছেন এটা উচিত না, কিন্তু ট্রাম্প ইসরায়েলকে যখন ইরান মারবে তাহলে ট্রাম্প আবার তাকে রক্ষা করতে আসে কেন? এখন যদি ইরান ওই দেশটিতে অ্যাটাক করে, তার বৈধ লক্ষ্য, মানে বৈধ লক্ষ্য হয় কিনা? কারণ ইরান এই প্রতিশ্রুতি দিয়েছে লেবাননে ফিরতি অ্যাটাক হলে তারাও অ্যাটাক করবে। সেই প্রতিশ্রুতিতে ইসরায়েলে হামলা ইরান বন্ধ করেছে। যে মাঝখানে যে ইরান একদিন অ্যাটাক পাল্টা অ্যাটাক হলো ইরান ইসরায়েলের, সেই দিন কিন্তু ট্রাম্প এই প্রতিশ্রুতিটা ইরানকে দিয়েছিল। আবার যেহেতু অ্যাটাক হয়েছে, সেহেতু ইরান এখন অ্যাটাক করতে যাচ্ছে। আমি আপনাদের লাইভের মধ্যে বারবার চেক করতেছি যে কি ঘটছে, মানে অ্যাটাক হচ্ছে কিনা। ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে যে কোনো সময় অ্যাটাকটা হবে, ইরান সেই প্রস্তুতি নিয়ে রেখেছে। ট্রাম্প কলস টু স্ট্যান্ড ডাউন ইন লেবানন ইজ ইসরায়েল ডিল সো ক্লোজ। আচ্ছা, তো এখন এই পরিস্থিতির মধ্যে ট্রাম্প সাহেব কোনোভাবেই মানাতে পারছেন না। আবারও ট্রাম্প বলছেন যে ইরান চুক্তির খুব কাছাকাছি আমরা আছি, লেবাননের সব পক্ষের সরে দাঁড়ানো উচিত। আবারও তিনি নতুন পোস্ট করেছেন, আবারও আহ্বান জানিয়েছেন। আর তার কথা কে শুনছেন এখন? অর্থাৎ ইসরায়েল অ্যাটাক করছে, লেবানন পাল্টা জবাব দিচ্ছে। এর মধ্যেই আছে এখন খেলাটা। দর্শক, আমরা যে কোনো সময় অ্যাটাকটা হলে আমরা জানাবো, কারণ ইরান আজকে রাতে আবারও আমাদের নেতা কাকুর বাড়িতে আলু পটল মারার পরিকল্পনা করেছে। আসেন আমরা চলে যাচ্ছি আমাদের একটা গুরুত্বপূর্ণ খবরে। ও আচ্ছা, আরেকটি খবর মিস করে যায়, সেটা হলো আজকে নেতা সাহেবের দেশটি গাজাতেও অনেক অ্যাটাক করেছে। এখন পর্যন্ত প্রায় 5 থেকে 6 জন নিহতের খবর পাওয়া গেছে। এর আগে আমরা 4 জনের সংখ্যা দেখেছি, 2 জন গুরুতর আহত আছে। কিছু মাধ্যম বলছে তারা মারা গেছে, কিছু মাধ্যম বলছে এখনো তারা গুরুতর আহত আছে। গাজায় আক্রমণ কেন? এই ফ্রন্টে গাজা কি করছে এখন, বা গাজাকে কেন অ্যাটাক করছে, এর উত্তর আসলে কেউ দিচ্ছে না, বা কেউ নিচ্ছে না, বা কেউ নিতে পারছে না, বা কারো সে সক্ষমতা নেই। লেবাননে তো মারছে, সঙ্গে গাজাতেও মারছে ওরা নিরীহ মানুষগুলোকে। দর্শক, আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি খবর হলো, যখন ইরান এবং আমেরিকা যুদ্ধবিরতির একদম চূড়ান্ত লক্ষ্যে, পাকিস্তানের সেনা কি বলে প্রাইম মিনিস্টার শাহবাজ শরীফ বলেছেন 24 ঘন্টার মধ্যে হবে, কিন্তু ইরান 24 ঘন্টার মধ্যে এই ডিল সাইন করতে রাজি হয়নি। কারণ ইরানের মধ্যে বিক্ষোভ হয়েছে, তারা মনে করছে যে এখনই এটি করা উচিত নয়, আরো কিছু দর কষাকষি করা উচিত, আরো কিছু আবদার আছে যেগুলো ট্রাম্প রক্ষা করেনি, সেই বিষয়গুলোকে চূড়ান্ত করতে বলছে। তো এখন এই পরিস্থিতিতে যে বিষয়টি তৈরি হয়েছে সেটা হলো, ট্রাম্প হুমকি দিয়েছিল, আজকে আমার সন্ধ্যায় যে লাইভটি করেছি আপনারা দেখেছেন, যে যদি এই যুদ্ধবিরতিতে বা শান্তি চুক্তিতে ইরান সিগনেচার না করে, তাহলে ট্রাম্প বলছেন তারা সরাসরি নিউক্লিয়ার অ্যাটাকে যেতে পারে। তবে তিনি এই শব্দটা বলেনি নিউক্লিয়ার অ্যাটাক, তিনি বলছেন এটি হবে শেষ সুযোগ ইরানের জন্য, আখেরি সুযোগ। এবং তিনি বলছেন আমরা ওই আক্রমণটি দ্বিতীয়বার আর করতে চাই না, যেটা ইরান প্রত্যাশা করছে। মানিটা হলো দ্বিতীয় আক্রমণ করতে চাই না, ওই আক্রমণটা দ্বিতীয়বার করতে চাই না। তার মানে
জাপানের হিরোশিমা নাগাসাকিতে আমেরিকা যে নিউক্লিয়ার অ্যাটাক করেছিল এরপর আর কোনো নিউক্লিয়ার অ্যাটাকের ঘটনা ঘটেনি আমেরিকার পক্ষ থেকে। তো সেটাকে ইঙ্গিত করছে যে দ্বিতীয়বার এই আক্রমণটি তিনি করতে চান না, কিন্তু ইরান বাধ্য করলে করবেন। মানে ইরানের নিউক্লিয়ার হামলার হুমকি দিয়েছে ট্রাম্প যদি এই ডিল সাইন না করে। তো এখন ট্রাম্প ইরানকে আরেকটি চালে ফেলে দিয়েছে। ইরান তো অনেকগুলো চাল দেয়, এবার ট্রাম্প ইরানকে আরেকটি চালে ফেলে দিয়েছে। ট্রাম্প বলছেন যে আমাদের এই চুক্তিটি সাইন করতে হবে মুস্তফা খামেনি, সৈয়দ মুস্তফা খামেনিকে, আলী খামেনির নিহত বা শাহাদাত বরণকারী আলী খামেনির ছেলে, আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুস্তফা খামেনিকে। প্রশ্ন উঠতে পারে যে ট্রাম্প মুস্তফা খামেনিকে এই শান্তি চুক্তির পেপারে সাইন করতে বলছেন কেন? বুঝতে পারছেন? আসেন, বিশ্লেষণগুলো আসছে কিরকম। এই খবরটি এখনো পাননি, আপনারা হয়তো পরবর্তী পাবেন, কোনো মিডিয়াতেই পাননি এই খবরটি, কালকে পাবেন, আজকে রাতে না পেলে কালকে পেয়ে যাবেন। মূলত ইসরায়েল এবং আমেরিকা গত 100 দিন ধরে বা 110 দিনের মতো প্রায় হয়ে গেল, 28 ফেব্রুয়ারি থেকে শুরু করে মুস্তফা খামেনির সন্ধান খুঁজছে। আইআরজিসির বর্তমান যারা কোর কমান্ডার বলবো বা যারা আইআরজিসির এখন মূল যোদ্ধা বা যারা যুদ্ধের পরিকল্পক নেপথ্যে বসে আছে তাদেরকে খুঁজছে। পাশাপাশি ইরানের ইব্রাহিম, তাই না নামটা ভুল করলাম কিনা, যিনি সামরিক মুখপাত্র, আপনারা দেখেন তাকে প্রায় এসে, আর উর্দুতে না ফার্সিতে কি বলে, ফার্সিতে বলে, তাকেও খুঁজছে। তো মূল টার্গেট ইসরায়েল এবং আমেরিকার মুস্তফা খামেনি। তারা মনে করছে যে মুস্তফাকে যদি তারা হত্যা করতে পারে খেলা শেষ, কারণ পুরো ইরান তখন রেজিম চেঞ্জ ঘটে যাবে। আলী খামেনির পর মুস্তফা খামেনির এত প্রভাব ছিল আইআরজিসি, সামরিক বাহিনী বা রাষ্ট্রীয় ডিপ স্টেটে, যে আমেরিকা এবং ইসরায়েল সম্মিলিত চেষ্টা করে দেশটির ভেতরে থাকা বিশ্বাসঘাতকরা চেষ্টা করেও ইরানের জনগণকে রাজপথে নামাতে পারেনি। তাই ট্রাম্প বলছেন, শর্ত দিয়ে দিয়েছেন যে আমাদের এই শান্তি চুক্তির পেপারে এক পক্ষে ডোনাল্ড ট্রাম্প সাইন করবেন, আরেক পক্ষে ইরানের সাইন করবে মুস্তফা খামেনি। মূলত তার ট্র্যাকটা হলো যে এই কাগজটি যখন ইরানে পৌঁছবে তখন আমেরিকা এবং ইসরায়েলের মোসাদ এবং সিয়ের এজেন্টগুলো পুরো অ্যাক্টিভ হয়ে যাবে যে মুস্তফা খামেনি কোথায় আছে। এই কাগজটি নিয়ে যাবে কে? প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, স্পিকার গালিভফ, কে নিয়ে যাবে? যিনি নেবেন তাকে ট্র্যাক করা হবে। এই পেপারটির মধ্যে আমরা যেমন টাকার মধ্যে কিন্তু চিফ ঢুকানো থাকে, বা টাকার মধ্যে দেখবেন একটা খুব সাংকেতিক জিনিস থাকে। বলা হচ্ছে যে ইসরায়েল আমেরিকা, আমি কিন্তু এগুলো সম্ভাব্য খবর বলছি কারণ এগুলো বিভিন্ন বিশ্লেষণে উঠে আসছে, চূড়ান্ত নয়, মানে একটু প্রযুক্তি নিয়ে যাদের জানাশোনা আছে তারা এগুলো বিশ্লেষণ করছেন। বলছেন যে এমন একটি পেপার তৈরি করতে পারে আমেরিকা বা ইসরায়েল, একটা সাদা কাগজ কিন্তু ভেতরে একটা খুব হিডেন চিপ থাকবে। এই কাগজটি যেখানে মুভ করবে বা এই ট্রাম্প যখন সিগনেচার করে এটি পাঠাবে, এই কাগজটি ইরানে আসার পর এটি যখন মুস্তফা খামেনির কাছে নেওয়া হবে অটোমেটিক তার জায়গাটা শনাক্ত হবে কোথায় তিনি আছেন। অথবা এই কাগজটির মধ্যে এমন কিছু একটা করা হবে যেটার মাধ্যমে মুস্তফা খামেনির অবস্থান নির্ণয় করে ফেলবেন, এই একটি ব্যাপার। 2 নম্বর, যে ব্যক্তি এই কাগজটি নিয়ে যাবেন মুস্তফা খামেনির কাছে তাকে ট্র্যাক করা হবে। সম্ভাব্য এইরকম অনেকগুলো পরিকল্পনা নিয়ে ট্রাম্প এই প্রস্তাবটি দিয়েছেন যে কাগজটিতে মুস্তফা খামেনিকে সিগনেচার করতে হবে। এই ব্যাপারে ইরান কিছু বলেনি। মুস্তফা খামেনি কোথায় আছেন, কেমন আছেন, কি করছেন, ইরানের খুব কম লোক জানে। আইআরজিসির গুরুত্বপূর্ণ কয়েকজন ব্যক্তি জানেন, যারা যুদ্ধের মূল পরিকল্পক, একজন নয়, ধরেন 5 জন, কারণ এই 5 জনের একজন মরলে 4 জন, 4 জন একজন মরলে 3 জন, তারপর আবার নতুন করে এই পদগুলোতে লোক বসাবে মুস্তফা খামেনি। মুস্তফা খামেনি যে জায়গাটিতে আছেন কোনো ডিভাইস নেই, ফোন নেই, নেটওয়ার্ক নেই, স্রেফ কলম আর কাগজের উপর নির্ভর করে আছেন, এটা বিভিন্ন সূত্র বলছে। কারণ এই পৃথিবীতে আমেরিকা এবং ইসরায়েলের চোখ ফাঁকি দিয়ে একমাত্র ফেরেশতারাই চলতে পারে, জিনভূত ধরা পড়ে যায় তাদের কাছে। তার মানে ফেরেশতাদেরকে ইসরায়েল আমেরিকা শনাক্ত করতে পারে না। আমি মজা করে বললাম আর
ওরা পৃথিবীতে প্রযুক্তিতে এত উন্নত হয়েছে, ধরেন লেবাননের হিজবুল্লাহ যখন যুদ্ধ চলছিল ফিলিস্তিনের সাথে, ওরা কিছু ডিভাইস কিনেছিল, মনে আছে, যেগুলো যারা মানে যাতে ইসরায়েল ওদেরকে ধরতে না পারে, যেন ফোন টোন ব্যবহার না করে ওরা মেবি তাইওয়ান বা কোন একটি দেশ থেকে, যদি ভুল না করি তথ্যটা, এরকম একটি দেশ থেকে তারা কিছু ডিভাইস এনেছিল, এটা ওই ওয়্যারলেসের মতো কথা বলার জন্য। ইসরায়েল কি করেছে জানেন? ওই জাহাজটিকে পথে একটা জায়গায় ব্রেক করে, মানে ওই জাহাজটি কোনো একটি জায়গায় দাঁড়িয়েছে, সেখানে প্রত্যেকটা ওই কি বলবো মানে কমিউনিকেশন সিস্টেমের মধ্যে একটা ব্যাটারি ঢুকিয়ে দিয়েছে ইসরায়েল। এই ব্যাটারির মাধ্যমেই মানে যখন চেয়েছে ইসরায়েল, সেটাকে তারা ক্যাপচার করছে। কিভাবে? যখন যুদ্ধ চলছিল হিজবুল্লাহর সাথে ইসরায়েলের, হঠাৎ করে একযোগে বেশ কিছু ডিভাইস বিস্ফোরণ হয়, প্রচুর হিজবুল্লাহ শাহাদাত বরণ করেন, পঙ্গু হয়ে যান, যাদের যেখানে ছিল সেখান থেকে উড়ে যায়। শরীরের এই জিনিসটা ওয়্যারলেসের মতো একটা জায়গায় রাখা লাগে, আমরা যেমন ফোন পকেটে রাখি এরকম রাখা যায়। ওরা মোবাইল ইউজ করতো না, কোনো কিছু ইউজ করতো না হিজবুল্লাহ, কারণ এগুলোর মাধ্যমে ওদেরকে শনাক্ত করে ফেলতো। তো যেই দেশ থেকে ওই ডিভাইস বানিয়ে এনেছে, সেই দেশে গিয়ে ইসরায়েলের মোসাদ ওই ডিভাইসের মধ্যে ব্যাটারি ঢুকিয়ে দিয়ে আসতো। ব্যাটারিগুলো ওরা ইসরায়েল থেকে সুইচ টিপ দিয়ে ব্লাস্ট করা দিচ্ছে। চিন্তা করেন প্রযুক্তি কোথায়। তারপর হাসান নাসরুল্লাহ, তার অবস্থা নির্ণয় করা খুবই কঠিন ছিল, তাকেও মেরে ফেলছে। অর্থাৎ গুপ্ত হত্যা ওরা এত দূর চলে গেছে, যে কোনো মানুষকে চাইলে ওরা মারতে পারে। আয়াতুল্লাহ আলী খামেনিকে মেরে ফেলছে, আর পুরো পরিবারকে মেরে ফেলছে। যে জন্য ইরান মুস্তফা খামেনিকে সর্বোচ্চ নিরাপত্তায় রেখেছেন, এবং তার সাথে খুব কম লোক দেখা করতে পারে, খুব কম। যাদেরকে নিয়ে যাওয়া হয় বলা হচ্ছে তাদের চোখ বেঁধে নিয়ে যাওয়া হয়। ধরেন 70 কিলোমিটার দূরে তার চোখটা বাঁধা হচ্ছে, 70 কিলোমিটার দূরে। বিভিন্ন গাড়ি চেঞ্জ করা হচ্ছে। একদম মুস্তফা খামেনির খুবই স্পেশাল কিছু লোক থাকে, তাদেরকে এই কাজগুলি তারা করেন, একদম স্পেশাল। 70 কিলোমিটার দূর থেকে চোখ বেঁধে তাদেরকে নিয়ে যাচ্ছে। ধরেন প্রেসিডেন্টেরই চোখ বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে, প্রেসিডেন্টকে, পররাষ্ট্রমন্ত্রীকে ধরেন চোখ বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে। তারপরে তারা দেখতেছেন একটা মাটির নিচে ঘরের মধ্যে বসে আছে মুস্তফা খামেনি, খুরমা খেজুর খাচ্ছেন ধরেন, সাপোজ। তো এই অবস্থায় আমেরিকা এবং ইসরায়েল কোনোভাবেই তাকে শনাক্ত করতে পারছিল না। এই 100 দিন লড়াইতে তাদের টার্গেট ছিল তাকে যে কোনোভাবে মেরে ফেলার, কিন্তু তারা কোনোভাবেই পারছিল না। যে কারণে তারা মুস্তফা খামেনিকে বারবারই তাকে নিয়ে গুজব ছড়াচ্ছিল, মুস্তফা খামেনি মারা গেছেন, কখনো বলছে তাদের অঙ্গহানি হয়েছে, আবার ট্রাম্প বলছেন আমার খুব খায়েশ, খুব শখ মুস্তফার সাথে দেখা করার। এবং মুস্তফাকে নিয়ে পশ্চিমা গণমাধ্যম বারবার সংবাদ দিয়েছে, যাতে করে ইরান তার কোনো একটি বক্তব্য প্রচার করে, অডিও প্রচার করে, কিন্তু করেনি ইরান, কারণ ইরান ওদের ট্র্যাপে পা দেয়নি। এবার ট্রাম্প সে শখটি জানিয়েছে যে মুস্তফার সাথে, মানে মুস্তফার জন্য আমাদের ওই কাগজের সিগনেচার করে, তার মানে ওই কাগজটি যখন তার কাছে যাবে তাকে ট্র্যাক করে, তাকে ধরার বুদ্ধি করে ট্রাম্প এই ফাঁদ পেতেছে কিনা, এই একটা ব্যাপার। 2 নম্বর, ইসরায়েল এই মুহূর্তে নেতানিয়াহুর দেশটি এই মুহূর্তে যে তাদের অধিকাংশ স্পাইকে মেরে ফেলছে ইরান, অর্থাৎ ইরান এবং ইরানকে সহযোগিতা করেছে তার্কিশ কিছু এজেন্সি, MIT, যারা ঢুকছে বেরোচ্ছে। তুরস্ক গোপনে ইরানকে ব্যাপক সহযোগিতা করেছে গোয়েন্দা তথ্য দিয়ে। পাশাপাশি মধ্যপ্রাচ্যে গোয়েন্দা তথ্য দিয়েছে চীন এবং রাশিয়া ইরানকে। আর ইরানের মধ্যে বা চারদিকে সীমান্ত থেকে, কারণ ইরান এবং তুরস্কের সীমান্ত রয়েছে, তো বলা হচ্ছে মুস্তফা খামেনি নিহতের পর ইরানের মধ্যে মোসাদের যত এজেন্সি ছিল, ধরেন 70% কিল শেষ, 30% এখনো আছে। এই পার্সেন্টটা বলা যাচ্ছে না কত পার্সেন্ট, কারণ এখন তারা খুব একটা সফল না। সাম্প্রতিক সময় ইসরায়েল বড় কোনো গুপ্ত হত্যা চালাতে পারেনি। তো এই মুহূর্তে ইসরায়েলের চেষ্টাটা হলো IRGC যারা যুদ্ধ পরিচালনা করছেন, কারণ ইরানের মধ্যে কয়েকটা গ্রুপ আছে, একটা গ্রুপ চায় আলোচনা করে যুদ্ধ শেষ করতে, একটা গ্রুপ চায় যেহেতু ট্রাম্পকে পায়ের কাছ পর্যন্ত আনা গেছে, এখন পায়ের নামানোর জন্য বাকিটুকু করবে। অর্থাৎ ইরানের এই অদম্য আপোষহীনতা ইরানকে আজকে একটা যোগ্য সম্মানের জায়গায় নিয়ে আসছে। বিগত 47 বছর ইরান কিন্তু মার খেয়েছে, এই করব সেই করব এই করব, কিন্তু খুব একটা করেনি। গাজা হামলা হলে ইরান আমরা এটা করব সেটা করব, কিন্তু করেনি। তারপর কাসেম সোলাইমানি হত্যার পর মার্কিন বেজে অ্যাটাক হয়েছে, লোক দেখানোর অ্যাটাক, বড় কোনো অ্যাটাক হয়নি। কিন্তু আজকে ইরান কি করছে? আজকে ইরান তাদের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে
আমির আব্দুল্লাহিয়ান পররাষ্ট্রমন্ত্রীকে হেলিকপ্টার বিধ্বস্ত করে মারা হলো, ইরান স্বীকারই করেনি, অ্যাডমিটই করেনি, বলছে এটা বিমান দুর্ঘটনায় নিহত হয়েছে, কিন্তু সবাই জানে কারা মেরেছে। কিন্তু আজকের ইরান আমেরিকা 2টা ড্রোন মারলে ওরা 15টা মারে মিসাইল, মানে আমেরিকা 2টা মারলে ওরা মারে 15টা, মানে আমেরিকার সে কয়েক গুণ বেশি মারে। ইসরায়েল লেবাননে মারলে ওরা ইসরায়েলের মারে। আগে তো ইরান এই সাহসী করতো না। মুস্তফা খামিনিকে এখন আমেরিকা ইসরায়েল জমের মতো ভয় পাচ্ছে, কারণ সে তার বাবার নীতিতে চলে না। বাবা একটু সহনশীল, নম্র, বয়স্ক মানুষ, আসলে অ্যাগ্রেসিভ টাইপের মানুষ। সে বলছে যে আমরা মরবো, কিন্তু তোকে মেরে মরবো, ওদের আহত করে না, আমরা মরলে ওদের মেরে মরবো, আসো খেলা হবে দুটাই। তো মুস্তফা খামিনিকে এখন যদি কোনোভাবে শনাক্ত করতে পারে আমেরিকা এবং ইসরায়েল, অ্যাটাক করে স্ট্রাইক চালিয়ে মেরে ফেলবে, খেলা শেষ। মুস্তফাকে মেরে ফেললে এই যুদ্ধ লম্বা টাইম চালাতে পারবে না, কারণ তখন নেতৃত্বের মধ্যে সংকট তৈরি হবে, আইআরজিসির মধ্যে ক্ল্যাশ তৈরি হবে। আর মুস্তফা যতক্ষণ বেঁচে আছে তাকে সুপ্রিম লিডার হিসাবে আগে থেকেই মানত, কারণ আলী খামিনি বেঁচে থাকতে মুস্তফা এই আইআরজিসি কে কন্ট্রোল করতেন। বাবার 40 বছর ক্ষমতায়, বাবা তো ছেলেই তো সব থাকে, বাবা তো বয়স্ক মানুষ, হয়তো দৃশ্য তো তিনি আসতেন কম, গুগলে খুব বেশি তার ছবি পাবেন না, তিনি সিনে আসতেন না, তিনি একজন যোদ্ধা ছিলেন। ইরাক ইরানের যুদ্ধে তিনি কিন্তু ফিল্ডে যুদ্ধ করছেন এই মুস্তফা খামেনি, আমি আমার অন্যান্য এপিসোডে বলছি। তো এখন এই মুস্তফা খামেনিকে ধরার জন্য নতুন নতুন ফাঁদ পাচ্ছে তারা, এবং নতুন নতুন শখ জাগছে। ট্রাম্পের এখন শখ জাগছে যে মুস্তফা যেন এই কাগজে সিগনেচার করে, আর এই কাগজটি মুস্তফার কাছে পৌঁছানোর আগে ট্রাম্পের তথ্য পৌঁছে যাবে, ইসরায়েলের তথ্য পৌঁছে যাবে। এই খেলাটি তারা খেলছে। ইরান এই খেলায় পা দিবে কিনা হয়তো আমরা সামনে বুঝতে পারবো, কারণ নিয়ম অনুসারে প্রেসিডেন্ট ট্রাম্প সিগনেচার করলে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান করবেন, প্রেসিডেন্ট সমকক্ষ পদবীর লোক। তো এখন পর্যন্ত এইটুকু খবর আছে যে আমেরিকা ইসরায়েল তারা তাদের কোনো তথ্যে মুস্তফার কোনো অবস্থা নির্ণয় করতে পারেননি। মুস্তফাকে এতটা হিডেনে রাখা হয়েছে, তারপরও ভয় আছে, কারণ ইরানের মধ্যে খুব সেন্সিটিভ জায়গায় বিশ্বাসঘাতকরা বসে আছে। সেই ব্যক্তি কে বলা যায় না, কারণ 3 জন ব্যক্তির মধ্যে একজন মোসাদ এজেন্ট ধারণা করে ইরানিরা, সেইভাবে ভেতরে প্রচুর কাজ চলছে। কিন্তু ইসরায়েলের এজেন্ট এটা বোঝা খুব কঠিন। আবার অনেকেই ইরানের সাথে কাজ করছে, ইরানের হয়ে কাজ করছে, কিন্তু শত্রুতা করছে। ইরানের ভেতরে অনেক রকম প্রবলেম আছে, সেই প্রবলেম থেকে। দর্শক, আজকের মতো শেষ করতে চাই। আমরা অপেক্ষায় আছি, যদি ইরান বড় কোনো অ্যাটাক চালায় নেতা কাকুর বাড়িতে, আমরা লাইভে আবার আসবো ইনশাআল্লাহ, আপনাদের দ্রুত সেই খবর দেবার চেষ্টা করব। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।